ইরানের কাছে অলরেডি অ্যাটমিক বোম আছে। এটা ইরান এখন বলবে না। ইরানকে খুব সিরিয়াস অ্যাটাকে ইসরায়েল যাক, তখন খবর হবে। কিন্তু আমরা যতদূর জানি, আমরা বলেই ফেলি মোটামুটি ইরান ঠিক করে রাখছে ইসরায়েলের কোন কোন জায়গায় অ্যাটম বোমা চার্জ করবে, কারণ ইরান কিন্তু অত নরম জাতি না। সুতরাং ইসরায়েলের যদি সুমতি থাকে, তাহলে ইসরায়েল যেন নিউক্লিয়ার প্রোগ্রাম ইরান করবে। একটা কথা হইতে পারে যে তোমরা নিউক্লিয়ার বোমা বানাও, তোমরা আমাদেরকে মেরো না, একটা মিউচুয়াল ইয়েতে আসো। তুমি জোর জবরদস্তি টার্গেট সেন্টিমেন্ট আছে, সেটা হলো আমেরিকা চায় না এশিয়ার কোনো দেশ আণবিক শক্তি সম্পন্ন হোক। কারণ চায়না যখন আণবিক শক্তি সম্পন্ন হয়, আমেরিকা বাধা দিয়েছিল। আমেরিকার বাধা অতিক্রম করেই কিন্তু চায়না আণবিক শক্তি সম্পন্ন হয়েছিল। এক। দুই নম্বর, শুধু চায়না আণবিক শক্তি সম্পন্নই হয়নি, আগে ফরমুজাতে ইউএন সিকিউরিটি কাউন্সিলের ছিল, পার্মানেন্ট মেম্বারশিপ ছিল, মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ। ফরমুজা, যেটাকে তাইওয়ান বলে, সেটার ছিল, সেটাও চায়না নিজেদের হাতে আনছে, তাইওয়ান থেকে এনে, এবং নিউক্লিয়ার পাওয়ারও হয়েছে। এবার আসলো পাকিস্তানের কথা। পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ারকে আমেরিকা ভেহিমেন্টলি বাধা দিয়েছিল, যে পাকিস্তানের মতো একটি রাষ্ট্র কোনোভাবেই যেত আণবিক শক্তি সম্পন্ন না হয়। কিন্তু সেটাও হয়েছে। মাঝখান থেকে পাকিস্তানের ইলেক্টেড প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো জীবন দিয়েছে এটার জন্য। কারণ এটা তাইলে দেখা গেল নর্থ কোরিয়া চলে চায়নার কথা। তো চায়নার কথায় যদি নর্থ কোরিয়া চলে, তাইলে চায়না তো আর আমেরিকার কথায় তার নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ রাখবে না। সুতরাং এশিয়াতে এখন দুইটা ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার এশিয়াতে 4টা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি আছে, 3টা ডিক্লেয়ার্ড, চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান হলো মুসলিম দেশ, আর নর্থ কোরিয়া আনডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার স্টেট। এখন যে জিনিসটা আমাদের মধ্যে এসছে, যে কেন ইসরায়েলের এত ভয়, আসলে না, যুদ্ধটা আসলে আমেরিকা সাথেই একটা যুদ্ধ। আমেরিকার সাথে বহুদিন যাবৎ ইরানের প্রক্সি ওয়ার চলছে, এবং সেই প্রক্সি ওয়ারটা এক্সপোজ করেছে আমেরিকা ইসরায়েলের মাধ্যমে। কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থা প্লাস ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তাদের রিডিং একই, তারা একইভাবে কাজ করে। মুসাদ এবং সিআই এর মধ্যে অনেক সখ্যতা। তো সুতরাং তারা এটা জেনে গেছে যে ইরান একেবারেই দ্বার প্রান্তে, ইরান নিউক্লিয়ার মানে অ্যাটম বোমা তৈরির একেবারেই দ্বার প্রান্তে। এবং এইটা ইট ইজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস সিগন্যাল টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, as well as to the existence is a serious threat of existence of Israel. তো সুতরাং এইটা আসলে আমেরিকাও ভাবছে যে ইরান যদি আণবিক শক্তি সম্পন্ন দেশ হয়, তাহলে পুরো মিডল ইস্টের পলিটিক্স চেঞ্জ হয়ে যাবে, এবং যেখানে আমেরিকার প্রভাবের যে স্পেসটা ছোট হয়ে আসবে। আমেরিকা যে বহুদিন যাবৎ এখানে মুরব্বিগিরি করছে, মাতব্বরি, সেটা টিকবে না। টিকবে না মানে ইরান তখন সিদ্ধান্ত নিতে থাকবে মিডল ইস্টের, যে আই এম দ্য স্টেট হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার, এখানে অন্যরা বেশি কথা বললে চলবে না। সুতরাং সবচেয়ে বড় স্বার্থ আমেরিকার যেটা ক্ষতি হবে, আমেরিকার তেলের স্বার্থ ক্ষুণ্ণ হবে। অর্থাৎ ইরান তখন অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর উপরে প্রভাব বিস্তার করবে একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেট হিসেবে, অ্যাটম বোমের অধিকারী স্টেট হিসেবে, যে তেলের দাম বাড়িয়ে দিব। ইরানের রেজা শাহ পাহলভি, শাহেনশাহ, লাস্ট শাহ ইরানের, তিনি তেলের দাম বাড়িয়েছিলেন বলেই কিন্তু তার এই দুর্গতি হয়েছে। তো এইটা ইরানকে আর পারবে না, এক নম্বর। আরেকটা হলো, ইসরায়েল এবং আমেরিকা ইরানের সাথে বন্ধুত্ব করতে পারছে না। বর্তমান যে রেজিম আছে, অর্থাৎ ইরানের যে বর্তমান সরকার আছে, ইসলামিক রেভলিউশনারি গভর্নমেন্ট, এটার জন্য পারছে না ইরানের সাথে বন্ধুত্ব তৈরি করা। সেই জন্য তারা চাচ্ছে যে একটা ইরানে এমন একটা সরকার গঠন করা হবে, যে সরকারটা আমেরিকার কথা উঠবে আর বসবে, আর ইসরায়েলকে তোয়াজ করে চলবে। বর্তমান যে সরকার, এটা এই প্রকৃতির সরকার নয়। তাই এইটা তার, আর এই সরকার, বর্তমান ইরানের সরকার নিউক্লিয়ার পাওয়ার করবেই, কমিটেড এন্ড ডিটারমিন্ড। সুতরাং আমেরিকা ইসরায়েলকে দিয়া স্ট্রাইক করিয়েছে, অর্থাৎ আঘাত করিয়েছে ফার্স্ট। কিন্তু আমার মনে হয় আমেরিকা রিডিং এও ছিল না যে রিটেলিয়েটিং অ্যাটাক, ফেরত আক্রমণ এত কঠিন হবে, এটা আমেরিকার রিডিং এ ছিল না।
এখানে পাঠান ভাই দুপুরবেলা আমাকে দুটো অস্ত্রের, যিনি আজকে আমাদের টক শোর মধ্যমণি এবং আমাদের এই টিমের নেতা, উনি আমাকে এবং মিঠু ভাইকে অনেক কিছু অ্যাডভান্স রাখেন। সত্যি কথা বলতে অসুবিধা কি, আমি ডাইরেক্ট বলি। উনি আমাকে দুইটা অস্ত্রের কথা বলেছেন ব্যালিস্টিক, এটা ফাত্তা 1 ফাত্তা 2 সুপার সনিক হাইপারসনিক সুপারসনিক মিসাইল, হাইপারসনিক সুপার হাইপারসনিক মিসাইল, সাংঘাতিক পাওয়ারফুল, এবং এগুলো চার্জ করা হচ্ছে তেল আবিবে। এখন প্রশ্ন হলো, এই যে নেতানিয়াহু, এই তথ্য আমাকে পাঠান ভাই দিয়েছেন, একদম সত্যি তথ্য। পরে আমি একবার ক্রস চেক করে দেখলাম পাঠান ভাই যা বলেছেন একদমই সত্য। নেতানিয়াহু হলো এগুলার কারিগর। এই মিডল ইস্টের যে গোলমাল, নেতানিয়াহু হলো ইরাকের আণবিক চুল্লি ধ্বংস করার কারিগর। কারণ নেতানিয়াহু তৎকালীন প্রেসিডেন্ট, প্রায় আমেরিকার প্রেসিডেন্ট, হয়তো সম্ভবত বুশ হইতে পারে, বুশ সিনিয়র। যখন নেতানিয়াহু বুশ সিনিয়রকে গিয়ে বলে যে আমার কাছে ছেড়ে দেন মিডল ইস্টের পলিসি, মিডল ইস্টের কোন দেশ যাতে আণবিক শক্তি সম্পন্ন না হইতে পারে, ইরাক কিন্তু অ্যাটম বোমার অধিকারী হবে। সাদ্দাম হাসানের কাছে অ্যাটম বোমা পড়লে তাইলে একেবারে আমাকে প্রমাদ গুনতে হবে, হ্যাঁ, আমার ইসরায়েলকে কান ধরে উঠবোস করাবে। তখন কি হলো যে একটা ব্লেম দিতে হবে, ওই কেমিক্যাল ওয়েপেন আছে। কিন্তু ইরাকের চুল্লি যখন ধ্বংস করলো ইসরায়েলিরা, এই যে মানে সাডেন এয়ার স্ট্রাইকিং করে, হ্যাঁ, তখন কিন্তু একেবারে বসিয়ে দিল চুল্লি। আর ইরাক কিন্তু আর কোনোদিনও নিউক্লিয়ার পাওয়ার হইতে পারবে না, যে অবস্থা। আর এখন যে সরকার বসছে, সরকারের সে ক্যাপাবিলিটি নাই। সাদ্দাম হোসেনের একটা স্টান্ট পলিসি ছিল, এটা এখন ইরাকের যে কে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আমি জানি না। সুতরাং এখন কত গুরুত্বহীন সরকার ইরাকে আছে, তাদের দ্বারা আর এই চুল্লি ঠিক করে আবার নিউক্লিয়ার প্রোগ্রামে যাওয়া এটি সিম্পলি ইম্পসিবল। সুতরাং এটা করে দিল, এবং সবকিছু এই নেতানিয়াহু অনেকদিন যাবৎ কলকাঠি নাড়তেছে। এখন নেতানিয়াহুর যে প্রচেষ্টাটা, সেটা হলো যে কোনো ভাবে আমেরিকাকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ানো, অর্থাৎ ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ইরানকে একেবারে পঙ্গু করে দেওয়া। কিন্তু সমস্যাটা বাচ্চা অন্য জায়গায়। ইরানের কাছে অলরেডি অ্যাটমিক বোম আছে, এটা ইরান এখন বলবে না। ইরানকে খুব সিরিয়াস অ্যাটাকে ইসরায়েল যাক, তখন খবর হবে। কিন্তু আমরা যতদূর জানি, আমরা বলেই ফেলি, মোটামুটি ইরান ঠিক করে রাখছে ইসরায়েলের কোন কোন জায়গায় অ্যাটম বোমা চার্জ করবে। কারণ ইরানকে বাঁচতে হবে তো, হ্যাঁ। আমেরিকা যদি যুদ্ধে নামে তাহলে ইরানের অস্তিত্ব রাখবে না। ইরানের মতো একটা ঐতিহ্যবাহী দেশ, 5000 বছর আগের সভ্য, যাদের রাজা বাদশারা কার্পেটের উপরে পা রাখতো 5000 বছর আগে, যাদের কার্পেটে এমব্রয়ডারি ছিল সোনার পাতের, তারা তো অনেক সভ্য জাতি। তারা হলো পার্সিয়ান জাতি। তাদেরকে তো যে পার্সিপলিস যে গবেষণা করে খনন কার্য করে যে যে বাদ্যযন্ত্র, যে যে বই পুস্তক পাওয়া গেছে, যে লাইব্রেরি পাওয়া গেছে, এই যে পার্সিয়ান জাতি যে কত সভ্য, এটা তো প্রমাণিতই হয়েছে। আমি আজকে একটা ইতিহাসের কথা বলি, ইতিহাসটা জানতে হবে। সেটা হলো এই পার্সিপলিস হলো ইরানের আর্কিওলজিক্যাল সাইট। এটা বখতিয়ার, ডক্টর বখতিয়ার তখন এটা ডিরেক্টর জেনারেল ছিলেন। উনি অনেক দিন আগে এটা খনন কার্য করে একটা বাদ্যযন্ত্র পেয়েছিলেন, ডালসিমারের মতো। এটা কিভাবে বাজায় এটা জানতে পারতো না। আজ 3000 বছর আগে দেখা গেল এই যন্ত্রের অস্তিত্ব পাওয়া গেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক, উনি সত্যেন বোস, উনি সম্ভবত ফিজিক্সের অধ্যাপক ছিলেন। আইনস্টাইনের সাথে ওনার থিওরি আছে, আইনস্টাইন এন্ড বোসেস থিওরি। ওনার কাছে এই যন্ত্র পাঠিয়েছিলেন কেন? একজন বিজ্ঞানীর কাছে। কারণ উনি এসরাজ বাজাতেন, এসরাজ। উনি তখন তার তুল লাগিয়ে ঠিক করলেন এবং নোট লেখলেন যে এটা 3000 বছরের আগের বাদ্যযন্ত্র। এখন বুঝেন, ইরান তো প্রাচীন সভ্য জাতি, বললেই তো হবে না। ইরানের যখন ইরানিরা যখন আমেরিকান হস্টেজ জিম্মি আটকিয়েছিল, তখন রিগান জাস্ট ক্ষমতায় আসছিল। রিগান জানতে চাইছিল যে এই জাতির ইতিহাস কি, এই জাতির ইতিহাসের ফিরিস্তি জেনে রিগানের মাথায় হাত। রিগান খুব ভদ্রলোক ছিলেন আমার দৃষ্টিতে এবং সুবক্তা ছিলেন। তিনি বলছেন যে না, এদের সঙ্গে কোনো টাসেলে যাওয়া যাবে না। দেন তিনি ডিপ্লোম্যাটিক পলিসি মেনটেন করে হোস্টেজদেরকে ইরানি এই যে আমেরিকান জিম্মিদেরকে ইরানের হাত থেকে নিয়ে গিয়েছিলেন। ইরান কিন্তু অত নরম জাতি না। সুতরাং ইসরায়েলের যদি সুমতি থাকে,
তাহলে ইসরায়েল যেন নিউক্লিয়ার প্রোগ্রাম ইরান করবে, একটা কথা হইতে পারে যে তোমরা নিউক্লিয়ার বোমা বানাও, তোমরা আমাদেরকে মেরো না, একটা মিউচুয়াল ইয়েতে আসো, তুমি জোর জবরদস্তি, টার্গেট তো অন্যটা। আসলে টার্গেট হলো এই মধ্যপ্রাচ্যের কোন দেশ যাতে অ্যাটম বোমা তৈরি করতে না পারে। তাহলে তো সম্প্রসারণবাদ, যেটা এই যে মানুষের জায়গা জমি দখল করতেছে, প্যালেস্টাইন তো খাইয়ে ফেলছে পুরোটা, এরপরে সিরিয়া নিবে, এরপরে মিশরের কিয়দংশ নিয়ে নিবে, জর্ডন যে এত চামচাগিরি করছে, জর্ডনের বাচ্চা আব্দুল্লাহ একেবারে কলঙ্ক, আরব জাতির কলঙ্ক হইলো এই লোকটা। এই যে তার বাবা জর্ডানের বাদশাহ হুসেন, তারও কিছু পার্সোনালিটি ছিল, তাও অনেক কম্প্রোমাইজ করেই চলতো, তারপর তার চেয়ে ব্যক্তিত্ব প্রকট ছিল। এখন যে আব্দুল্লাহ, তার তো কোনো ব্যক্তিত্বই নাই, সে সমস্ত বিমান গুলা দিছে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে ইউজ করার জন্য এই যুদ্ধে। তো সে কত বড় মানে একটা একটা বিশ্বাসঘাতক, তো নিজের কৌমের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে কান ধরে এই সিংহাসন থেকে নামিয়ে দেওয়া উচিত। কিসের রাজতন্ত্র, কিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম বংশধর, সে তো কলঙ্ক করছে পবিত্র নবীর ডাইরেক্ট ডিসেন্ডেন্ট, 43rd ডিসেন্ডেন্ট, সে তো আল্লাহ রসুল, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কলঙ্ক করছে। রসুল সাহেবের বংশধর হইয়া ইমাম হাসানের বংশধর হয়ে সে এই কাজ করতেছে। হোলি হাশিমের ডাইনেস্টি কনস্টিটিউয়েন্সিতে লেখা আছে, আর ইসরায়েলের চামচাগিরি করে। সুতরাং এখন সবচেয়ে বড় কথা, ইসরায়েলি জনগণের কাছে আমার একটা আবেদন, যদি ইংরেজিতে বলতে পারতাম তাহলে ভালো ছিল, যে ইট ইজ মাই অ্যাপিল টু দ্য ইসরায়েলি পিস লাভিং পিপল, Netanyahu should be stepped down immediately if they want to save themselves from this monster. Who is the monster? Netanyahu is the monster. Thank you very much.